এবার আমরা বেসিক্যালি লেপ্রোসি নিয়ে ডিটেল জানবো এবং তার যে সমস্ত পজিটিভ এজেন্ট, রোগটা কি রকমের রোগ, এই রোগের নির্মূল কিভাবে হবে, ট্রিটমেন্ট কি, এটা নিয়ে ডিটেল আমি বলবো। তাহলে সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আর কোয়েশ্চেন এন্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে লেপ্রোসি কি। লেপ্রোসি হচ্ছে একটা ক্রনিক ইনফেকশন। এটা এক ধরনের ইনফেকশন। ক্রনিক মানে কেন, দীর্ঘদিন ধরে চলে আসা ইনফেকশন। ঠিক আছে, যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট ডিটেকশন না করি তাহলে একটি ভয়াবহ আকার নেয় ক্রনিক ইনফেকশন। এই ইনফেকশনের যে পজিটিভ এজেন্ট মানে হচ্ছে যে জীবাণুটি এই রোগটি করে, তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। আপনারা দেখেন জীবাণু অনেক রকম হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, সচরাচর আপনারা তো জানেন। তো এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন। এর কি কি সিমটম অ্যান্ড সাইন। সিমটম সাইনের আগে আমি লেখার আগে আপনাদেরকে বলে দিই, আপনি আপনার পার্শ্ববর্তী এলাকা বা হচ্ছে যে পেশেন্টরা সাধারণত লেপ্রোসি কুষ্ঠ হয় তাদের প্রথম প্রথম যে রোগের লক্ষণ দেখা যায় সেটা দেখা যায় যদি লাইট স্কিন হয় আর ফেয়ার স্কিন কমপ্লেক্সের মানুষ যদি হয়, ফর্সা মানুষ যদি হয়, তাহলে ওনাদের শরীরের যে কোনো একটি জায়গায় দেখবেন এক ধরনের প্যাচ তৈরি হয়। স্কিনের মধ্যে এক ধরনের প্যাচ তৈরি হয়। এই প্যাচটা কি হয়, নর্মাল যে স্কিন কালার হয় সেই নর্মাল স্কিন কালারের থেকে ডিফারেন্ট হয়। সাদা মানুষদের ক্ষেত্রে বা যারা ফর্সা তাদের ক্ষেত্রে দেখা যায় এটি একটু লাল রঙের একটা প্যাচ তৈরি হয়েছে। যেমন সাধারণত ফাঙ্গাল ইনফেকশনে যেরকম প্যাচ দেখতে পান আপনারা, গোল দাদের মতো হয়ে যায়, ওই রকম টাইপের প্যাচ, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নয়, ওরকম প্যাচ হয়ে যায়। ওই প্যাচটা লাল রঙের হয়ে যেতে পারে, অথবা যে চামড়ার যে নর্মাল ন্যাচারাল কালার সেই কালার চেঞ্জেস দেখা যায়। এবং যারা ডার্ক কমপ্লেক্সের পার্সন তাদের তো চামড়ার রং এমনিতে ডার্ক হয়, তাদের দেখা যায় একটা সাদা রঙের একটা ছোট্ট এরকম একটা প্যাচ দেখা দিচ্ছে স্কিনের মধ্যে। এই প্যাচটার স্পেশাল ফিচার্স কি, এই প্যাচটার স্পেশাল ফিচার্স হচ্ছে, সাপোজ প্যাচ যদি আমি বলি, এই প্যাচটার স্পেশাল ফিচার্স হচ্ছে কি সেন্সেশন একদম চলে যায় বা কমে যায়। যেমন হচ্ছে আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমি এরকম করে টাচ করলে বুঝতে পারবো কি আমাকে কেউ টাচ করে আছে কিনা। বা আপনাদেরকে যদি কেউ নর্মালি চোখ বন্ধ করে কোনো একটা জায়গায় টাচ করে তাহলে আপনি ফিল করতে পারবেন কি আপনার এখানে কেউ টাচ করছে। কিন্তু লেপ্রোসি পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, এই যে টাচ সেন্সেশন, এই যে ফিলিং এর ব্যাপারটা, সেন্সেশন, এটা একদম চলে যায় ওই পার্টিকুলার প্যাচ এরিয়াটাতে। তাহলে লেপ্রোসির প্রথম সাইন্স এন্ড সিমটমের মধ্যে হচ্ছে একটা ডিপ পিগমেন্টেশন প্যাচ, অর্থাৎ আমাদের যে স্কিনের পিগমেন্ট মেলানিন যে কালারের হয় সেটাকে ডিপিগমেন্টেড করে দেয়, কালারটাকে নষ্ট করে দেয়, এবং তার সাথে তার যে সেন্সেশন সেটা সম্পূর্ণ চলে যায়। তাহলে এইটা হচ্ছে লেপ্রোসির লক্ষণ। এই সেন্সেশন যদি নেগলেক্টেড হয় তাহলে আস্তে আস্তে এই সেন্সেশন থেকে আলসার হতে পারে। আপনি কোনো জায়গায় যদি টাচ হচ্ছে সেই জায়গাটা যদি ফিলই করতে না পারেন তাহলে সেখানে ছ্যাঁকা দিলেও হোক বা ইনফেকশন হলেও আপনি কিছুই বুঝতে পারবেন না, তাহলে জায়গাটা ধীরে ধীরে আলসারে রূপান্তরিত নেয়, লেট টাইমে আলসার দেখা যায়। এবং এই স্কিন থেকে আস্তে লেপ্রোসির যে স্কিনের যে ড্যামেজ করে, এই স্কিনের ড্যামেজ থেকে থেকে সাধারণত ওরা যে নর্মাল যে নার্ভ এন্ডিং থাকে, যে নার্ভ থাকে, সেই নার্ভে গিয়ে জমা হয়, দিয়ে ওখানে নার্ভ থিকেনিং করে। নার্ভ থিকেনিং এগুলো সাধারণত আমি সাইন্স হিসাবে পাবো। সিমটম কিন্তু পেশেন্ট এটাই বলবে কি ডাক্তারবাবু আমার এখানে একটা হালকা কিরকম প্যাচ হয়েছে, এখানে কোনো রকম আমি সেন্স পাচ্ছি না, ওখানটা হঠাৎ করে ঘা হয়ে গেছে দীর্ঘদিন ধরে শুকাচ্ছেও না, এই রকমের কমপ্লেন কিন্তু পেশেন্টরা নিয়ে আসে। এবং আমরা ক্লিনিক্যালি যে সমস্ত জায়গাগুলো দেখি এগুলো হচ্ছে কি নার্ভ থিকেনিং। যেমন কিছু কিছু পার্টিকুলার নার্ভ আছে যেগুলো আমরা সাধারণত দেখি কি নার্ভটা থিকেন হয়ে গেছে, মোটা হয়ে গেছে নর্মালের থেকে। এই অবস্থায় যদি চিকিৎসা বা আর্লি ডিটেকশন না করা হয় তাহলে ইভেনচুয়ালি আস্তে আস্তে দেখা যাবে পেশেন্টের ডিসএবিলিটি, ডিফর্মিটি ডেভেলপ করতে পারে। যদি আমি নার্ভটাকেই বাঁচাতে না পারি আস্তে আস্তে, তাহলে আস্তে আস্তে ড্যামেজ হয়ে হয়ে পেশেন্টের পঙ্গু হয়ে যাওয়ার মতো ব্যাপার থাকে। যেমন হচ্ছে যে সমস্ত লক্ষণগুলো আমরা পাই পেশেন্টদের, যারা লেট অবস্থায় আসে তাদের হাতগুলো এরকম হয়ে যায়, অর্থাৎ সেই আঙুলগুলোকে আর এরকম করে সোজা করতে পারে না, কুঁকড়ে যায়। এই যে মাসেলগুলো হাতের, এগুলোকে থেনার হাইপোথেনার মাসেল বলে, এই মাসেলগুলো অনেক উইক হয়ে যায়। ঠিক আছে, এইগুলো অনেক পাতলা হয়ে যায়। পায়ের ক্ষেত্রেও সেম ডিফর্মিটি হয়। আর তার সাথে কি, তার সাথে হচ্ছে কি চুল ওঠে, এই ভ্রুয়ের যে চুলগুলো সেগুলো আস্তে আস্তে উঠে যায়, দাড়ি উঠে যায়, গোপ উঠে যায়। তো এই পেশেন্টগুলোকে দেখতে অনেকটা লায়নের মতো, মানে সিংহের মতো দেখতে হয়, সেই জন্য একে সাধারণত লিওনিন ফেস বলা হয়, লিওনিন বা লায়নিন ফেস বলা হয়। তাহলে কি আর কি কি আমরা ফিচার্স পাবো, এই সেন্সেশন কমে যাবে, প্যাচ পাবে, আলসার হতে পারে, নার্ভ থিকেনিং, দেন ডিফর্মিটি, ডিসেবিলিটি, আর বিভিন্ন রকম ফেস যে চুল উঠে যাওয়া, তারপর হচ্ছে এই জায়গাটাতে ভ্রু চুল উঠে যাওয়া, তারপর হচ্ছে গোপ উঠে যাওয়া, দাড়ি উঠে যাওয়া, এই ধরনের চুল উঠে যাওয়ার একটা ফিচার্স পাই। এইগুলো হচ্ছে সাধারণত সিমটমস অ্যান্ড সাইন্স অ্যান্ড পজিটিভ এজেন্ট তো মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। তো সাইন্স অ্যান্ড সিমটম অ্যান্ড পজিটিভ এজেন্ট তো বলা হলো,
এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে লেপ্রোসি ছড়ায়। আমরা যে প্রোগ্রামটার কথা বললাম বা ক্যাম্পেইনটার কথা বললাম, স্পর্শ লেপ্রোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তো এর মধ্যে এই এস টার্মটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে স্পর্শ। ইচ্ছা করে স্পর্শটা লেখা হয়েছে বা স্পার্স লেখা হয়েছে কেন? কারণ লেপ্রোসি যে ছোঁয়াছুঁয়ি রোগ নয়, কারণ হচ্ছে আপনি বা আমি কোনো লেপ্রোসি পেশেন্টকে যখন ক্লিনিক্যালি এক্সাম করি, ছুঁয়ে যখন দেখি, তার মানে এই নয় কি তার থেকে আমার হবে। তাহলে কিভাবে হবে? লেপ্রোসি ছড়ায়, এটা যেহেতু এক ধরনের কমিউনিকেবল ডিজিজ, লেপ্রোসি সাধারণত ছড়ায় আপনার এয়ার ড্রপলেটের মাধ্যম দিয়ে বা ড্রপলেটের মাধ্যম দিয়ে। ড্রপলেটের মাধ্যম দিয়ে কিভাবে? এই লেপ্রোসি পেশেন্টদের যে লেপ্রোসি যে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি যে জীবাণুটা, সেটা এই শ্বাসের মিউকাসের এইখানটাতে থাকে, ন্যাজোফ্যারিঞ্জিয়াল মিউকাসের এখানে থাকে। যখনই লেপ্রোসি পেশেন্ট যে শ্বাস প্রশ্বাস নেয়, যে হাঁচি করে বা কাশে কখনো কখনো, সেক্ষেত্রে কিন্তু এই যে এয়ার ড্রপলেট, তখন হাঁচির সময় বা শ্বাস নেওয়ার সময় যে নাক দিয়ে যে ড্রপলেট বেরোয়, সেই ড্রপলেটের মাধ্যম দিয়ে একের থেকে অপরে কিন্তু ছড়ায়। ঠিক আছে, পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। বংশ পরম্পরার মাধ্যম দিয়ে কিন্তু লেপ্রোসি ছড়ায় না, এটা মনে রাখবেন। লেপ্রোসি ইজ নট আ হেরিডিটারি ডিজিজ। এটা ছড়ায় ইয়ার ড্রপলেটের মাধ্যম দিয়ে, রেসপিরেটরি প্যাথোলজির মাধ্যম দিয়ে ছড়ায়। রেসপিরেটরি প্যাথোলজি, রেসপিরেশনের মাধ্যম দিয়ে ছড়ায়। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন। হেরিডিটারি নয়, মানে বংশ পরম্পরার মাধ্যম দিয়ে ছড়ায় না, ছোঁয়াছুঁয়ে কিন্তু নয়, স্পর্শ কিন্তু নয়, তাহলে ড্রপলেটের মাধ্যম দিয়ে ছড়ায়। এবার তৃতীয় নাম্বার প্রশ্নতে আমরা চলে আসি। তৃতীয় প্রশ্ন হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কথাটার অর্থ হচ্ছে জীবাণুটি আমার শরীরের মধ্যে ঢুকলো এবং আমার লক্ষণ প্রকাশ পেল, এই যে গ্যাপ, সেই গ্যাপটাকে সাধারণত বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। যেহেতু লেপ্রোসি হচ্ছে লং ক্রনিক ইনফেকশিয়াস ডিজিজ, লং লাস্টিং ইনফেকশিয়াস ডিজিজ, সেই জন্য সাধারণত ফিউ উইকস, মানে কিছু সপ্তাহ যদি বলা হয়, থেকে 20 ইয়ার্স, কারোর কোনো অল্প সময়ের মধ্যে, অল্প সপ্তাহের মধ্যেও লক্ষণ দেখা দিতে পারে। আর কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে একদম 20 বছর পরেও কিন্তু লক্ষণ দেখা দিতে পারে। এই কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে যে তাড়াতাড়ি লক্ষণ দেখা যাবে, তাদের মধ্যেও কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যারা অনেকটা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের বডির ইমিউনিটি একদম উইক, সেই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কি খুব তাড়াতাড়ি লক্ষণ দেখা দিয়ে গেল। কিন্তু এবার যারা ইমিউনোলজিক্যালি স্ট্রং, সেই পেশেন্টরা কিন্তু অনেক লেট সিমটম প্রেজেন্ট করে। এবার চতুর্থ প্রশ্ন হচ্ছে লেপ্রোসি কি কিউরেবল কি কিউরেবল নয়? অবশ্যই কিউরেবল, তার জন্যই এত রকম প্রোগ্রাম করা হচ্ছে। যদি আর্লি ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিস যদি আমি করে দিতে পারি, তাহলেই সেই পেশেন্টটাকে আমি ট্রিটমেন্টের জন্য পাঠাবো, তাই তো? তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডিটেকশন অ্যান্ড ডায়াগনোসিসটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবার মনে করুন কোনো পেশেন্ট আর্লি এলো আর কোনো পেশেন্ট লেট এলো, যার অলরেডি ডিফর্মিটি ডিসেবিলিটি হয়ে গেছে, তো আর্লির ক্ষেত্রে কি কি ডায়াগনোসিস, আর এই পেশেন্টদের ক্ষেত্রেও কি কি আমরা করব। আর্লি যে পেশেন্টগুলো আসবে, অর্থাৎ স্কিন প্যাচ, তারপর হচ্ছে সেন্সেশন স্কিনের মধ্যে কমে গেছে, আলসার দেখা দিয়েছে, এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিরেক্টলি পেশেন্টটাকে লেপ্রোসি যে কন্ট্রোলার ইউনিট আছে আমাদের ডিস্ট্রিক্টে, ন্যাশনাল লেপ্রোসি ইরেডিকেশন প্রোগ্রাম যেখানে হয়, সেখানে প্রত্যেক টাইমে লেপ্রোসি পেশেন্টদের চিকিৎসা করা হয়। তাদের জন্য ডেডিকেটলি স্পেশাল টিম হয়। আমরা কি করি, আমরা পেশেন্টটার যে নার্ভগুলো থিকেনিং হয়ে গেছে, সেই নার্ভের বায়োপসি নিই। সেই নার্ভের বায়োপসি নিয়ে সেইগুলোকে আমরা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই বলে যে জীবাণুটা রয়েছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, জেডেন স্টেন, এগুলো আমরা করে দেখি, মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখি। আর যে পেশেন্টগুলোর মধ্যে স্কিন প্যাচ রয়েছে, তাদেরকে আমরা স্কিন স্মেয়ার বলে এক ধরনের ডায়াগনোসিস আছে, সেটা করি। আর কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট করা হয়, যেমন PGL1 বলে একটা অ্যান্টিবডি হয়, সেটা আমরা দেখি। এবার যাই হোক, ইভেনচুয়ালি ডায়াগনোসিস করার পরে পেশেন্টটাকে আমরা কিন্তু পাঠিয়ে দিই রেসপেক্টিভ ন্যাশনাল লেপ্রোসি ইরেডিকেশন প্রোগ্রাম যে কন্ট্রোলিং ইউনিট আছে ডিস্ট্রিক্টে, সেখানে পাঠাই। সেখানে এই পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো হওয়ার পরে যদি কনফার্ম হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা চিকিৎসা স্টার্ট করি। এবার চিকিৎসার ক্ষেত্রে আমি আসবো এই আর্লি অ্যান্ড লেট। ঠিক আছে, চিকিৎসার ক্ষেত্রে কি, এই আর্লি পেশেন্ট যারা আসে সাধারণত বা লেট ডিফর্মিটি পেশেন্ট আসে, তাদেরকে আমরা মাল্টি ড্রাগ থেরাপি কম্বিনেশন অ্যান্টিলেপ্রোটিক ড্রাগস যেগুলো হয়, সেগুলো সাধারণত প্রেসক্রাইব করা হয়। এই ওষুধ তারা খেতে থাকেন ডেলি টু ডেলি বেসিসে। আর যাদের অলরেডি ডিফর্মিটি বা ডিসেবিলিটি হয়ে গেছে, স্পেশালি ডিসেবিলিটি বা ডিফর্মিটি পার্সনদের জন্য কিছু কিছু স্পেসিফিকভাবে সার্জারি হয়, সেগুলো করে একটু যদি ডিফর্মিটি কারেকশন করা যায়, সেগুলো আমরা দেখি। আর স্পেশালভাবে তাদেরকে অনেক ধরনের বুট দেওয়া হয়, শু দেওয়া হয়, লেপ্রোসি শু, যেগুলো সাধারণত আলসার ডেভেলপ করে যাওয়া পেশেন্ট বা ডিফর্মিটি পেশেন্ট হয়ে যায়, তাদেরকে আমরা এই সমস্ত দিই।
মুদ্রা কথা ট্রিটমেন্ট হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি, অ্যান্টি লেপ্রোটিক ড্রাগ। আর তার সাথে সাথে আগের ভিডিওতে আমি যে ক্যাম্পেনের যে সমস্ত উপকারিতা বা এম অবজেক্টিভ সেইগুলো নিয়ে বলেছি, ওগুলোকেও পেশেন্টকে কিন্তু অ্যাওয়ারনেস করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মোরলেস লেপ্রোসির সাইন সিমটম, ট্রিটমেন্ট কীভাবে স্প্রেড করে, পজিটিভ এজেন্ট অ্যান্ড মুদ্রা কথা ছোটোখাটোভাবে বোঝালাম। এই লেপ্রোসির আরেকটা ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্ট টপিক যেটা আমি হয়তো মিস করে গেছিলাম, সেটা হচ্ছে কি হঠাৎ করে এই লেপ্রোসি পেশেন্টদের সাডেনলি বডির মধ্যে এক ধরনের ইমিউনিটি রেসপন্স বা ইমিউনিটি স্ট্রম দেখা যায়। ইমিউনিটি স্ট্রম অর্থাৎ ইনফ্লামেশন সাডেনলি হয়ে যায়। ব্যাপারটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যখনই আমাদের বাইরে থেকে বডির মধ্যে কোনো রকম স্ট্রেস আছে বা ইনফেকশন হয় বা বডির কোনো অটো ইমিউনিটি ডিজিজ হয় বা কোনো রকমভাবে আঘাত লাগলে সাধারণত বডির মধ্যে ইনফ্লামেশন হয়। এটা বডির এক ধরনের রেসপন্স ওই স্ট্রেসটার প্রতি, তাড়াতাড়ি জিনিসটাকে হিল করে দেওয়ার জন্য বডি চেষ্টা করে। তো সেরকমই লেপ্রোসি যে পেশেন্টগুলো থাকে তাদের হঠাৎ করে এরকমভাবে লেপ্রা রিয়াকশন বলে ইনফ্লামেশন এক ধরনের দেখা গেল দুরকম সিনারিও হতে পারে কি লেপ্রোসি পেশেন্ট রয়েছে, তার হঠাৎ করে ইনফ্লামেশন স্টার্ট হয়ে গেল উইথাউট এনি কজ। আরেকটা হয় কি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট স্টার্ট করলাম, ট্রিটমেন্ট স্টার্ট করার কিছুদিন পরে দেখা গেল তার বডির মধ্যে এক ধরনের ইমিউন রেসপন্স দেখা গেল। ট্রিটমেন্ট করার পরে ইমিউন রেসপন্সটা হয় তার কারণ হচ্ছে যখনই আমরা মাল্টি ড্রাগ থেরাপিটা দিই তখন জীবাণুগুলো তো মরে, তো জীবাণুগুলো মরার পরে বডির এক ধরনের ইমিউন রেসপন্স হঠাৎ করে স্পাইক হয়ে যায়। তো এটা দু রকমের হয়, একটা হচ্ছে লেপ্রা 1 আর হচ্ছে লেপ্রা 2। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, আমি ভুলে গেলাম বলতে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যেটা সাধারণত ইনফ্লামেশন হয়, এই লেপ্রা যেটাকে লেপ্রা রিয়াকশন বলা হয়। ট্রিটমেন্ট স্টার্ট করলাম অথবা নিজেই লেপ্রোসি পেশেন্টদের হঠাৎ করে এই ধরনের হাইপার সেন্সিটিভিটি ইনফ্লামেশন হয়। এটা দু রকমের হয়, লেপ্রা 1 লেপ্রা 2। এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে জায়গাগুলোতে স্কিন প্যাচ দেখা দিয়েছিল, ঠিক আছে, ওই জায়গাগুলো হঠাৎ করে হট হয়ে যায়, অর্থাৎ জায়গাটা অতিরিক্ত গরম হয়ে যায়। এখানে হয়তো স্কিন প্যাচ আছে ফেসের মধ্যে, এই জায়গাটা হঠাৎ করে গরম হয়ে গেল, ঠিক আছে, লাল হয়ে যায়, রেডনেস। এগুলো সব ইনফ্লামেশনেরই সাইনস অ্যান্ড সিমটম আমি যেগুলো বলছি। জায়গাটা গরম হয়ে গেল, হঠাৎ করে রেডনেস দেখা দিল, তো এইটা সাধারণত আমরা দেখি। সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে আমরা স্টেরয়েড স্টার্ট করি এই ইনফ্লামেশনটাকে ট্যাকেল করার জন্য, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটাকে ট্যাকেল করার জন্য। আরেকটা ছোট্ট জিনিস, প্রেগনেন্সিতে কি লেপ্রোসি যে ওষুধ মাল্টি ড্রাগ থেরাপি এটা কি দেয়া যাবে? গাইডলাইন বলছে ইয়েস, দেয়া যাবে। প্রেগনেন্সি পেশেন্টদেরও কিন্তু আমরা মাল্টি ড্রাগ থেরাপি, অ্যান্টি লেপ্রোটিক ড্রাগস ট্রাস্ট করতে পারি, অসুবিধা নেই। এবার যদি পরবর্তীকালে কোনো প্রবলেম দেখা যায় তখন সেক্ষেত্রে মডিফাইড হবে, কিন্তু ইভেনচুয়ালি উই ক্যান স্টার্ট, আমরা দিতে পারি। থ্যাংক ইউ।